ফোনালাপ দুটিতেই আমরা দেখছি যে শেখ হাসিনা বলছেন ডক্টর ইউনূস কিভাবে দুর্নীতিগ্রস্ত, কিভাবে তিনি মামলা থেকে মানে নিজেকে মুক্ত করে নিলেন, এবং 26,000 কোটি টাকা বিদেশে পাচার করার কথা দুটি ফোনালাপেই বলছেন তিনি। এটির বিষয়ে আপনি কি এটা বলবেন? ভয় জানেন, আমি বলি আপনাকে, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটা নেচার আছে। আপনি রাস্তায় হাঁটতে যাবেন, হাঁটতে যে আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, আপনি কিন্তু হাজার লোকের ভুল ধরবেন, বলবেন যে রাস্তাটা প্রচুর ছিল, ওখানে একটা ইট ছিল, ইটে পা লেগে পড়ে গেছি, অথবা আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম বলে আমি পড়ে গেছি, মানে দোষটা তোমার। আরে ভাই, আমি যে হাঁটতে না পারে পড়ে গেলাম, আমার যে কিছু দোষ থাকতে পারে, এটাকে তারা ভাবতে চায় না। জি। এখন উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, উনি নানা ভাবে ব্যাখ্যা করতেছেন কেন এটা 6 তারিখ থেকে 5 তারিখে এগিয়ে আনা হলো। 6 তারিখে একটা রায় হওয়ার কথা ছিল, সেই রায় হলে এগুলো দোষী সাব্যস্ত হতো, হলে কি হতো, হলে কি হতোটা কি। এই যে এগুলি বলে, এগুলো নাকি আমরা অন্যদেরকে যেহেতু উনি জানেন, আমার এই জন্য প্রথমে আমি বললাম না, এটা হয়তো উনি ছড়িয়েছেন। এই কারণে যে যে কথাগুলি উনি গত 15 বছর বলে গেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে, উনি সেই কথাগুলি কিন্তু আবার রিপিট করছেন। নাথিং নিউ, কোনো কিছু এখানে পাবেন না নতুন কিছু। আর এই অভিযোগগুলো আগেও বলেছেন, এগুলি সব একতরফা অভিযোগ। উনি বসতেন, ইউনূস সাহেব তো বলেছিলেন ওনাকে, আমার সাথে বসেন, আলাপ করি, আলাপ করেন, বসেন, অথবা বসাবসির দরকার নেই। ইউনূস সাহেব তো মানুষ, ভুল হতেও পারে, কোনো সমস্যা নাই। কিন্তু উনি কিন্তু এই গণ অভ্যুত্থানের পেছনে উনি কিন্তু এককভাবে ইউনূস সাহেবকে দায়ী করছেন। এইটা করার মাধ্যমে ইউনূস সাহেবের প্রতি ওনার ক্ষোভ উনি কতটুকু প্রমাণ করতে পেরেছেন আমি জানি না, এটা গ্রহণযোগ্য হয়েছে কিনা তাও আমি জানি না। কিন্তু পাশাপাশি উনি যে কাজটা করেছেন সেটা হলো, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যত লোক জড়িত ছিল, যত সাধারণ মানুষ জড়িত ছিল, উনি তাদের সকলের ক্ষমতাকে অপমান করেছেন। এখানে ইউনূস সাহেবটা কিছু না রে ভাই, এদেশের মানুষ তাকে সরিয়েছে। উনি যত মানুষের মনে ক্ষোভ ঢুকিয়েছেন, মানুষ তাকে কি পরিমাণ তার উপর ক্ষুব্ধ ছিল, তাকে কি পরিমাণ ঘৃণা করত, তার প্রকাশ ঘটেছে। গণভবনে যা মানুষ হাল করেছে সেটা দেখে ওনার বোঝা উচিত ছিল। এই জিনিসটা উনি উপলব্ধি করতে চাচ্ছেন না, অথবা না করার ভান করছেন তার কর্মীদেরকে উদ্দীপিত করার জন্য। আসলে এখানে বারবার উনি ইউনূস সাহেবকে আনতেছেন এই কারণে যে উনি বোঝাতে চাচ্ছেন যে ইউনূস সাহেব মানে আমেরিকা, আমেরিকা আমাকে সরিয়েছে। আমেরিকার কোনো হাত ছিল না আমি তা বলছি না, কিন্তু থাকতেও পারে। ইউনূস সাহেবের কোনো হাত ছিল না আমি তাও বলছি না, থাকতেও পারে। কিন্তু এই যে লোকগুলো মাঠে নামলো, রাস্তায় নামলো, ইউনূস সাহেবকে এদের বাড়ি বাড়ি যে সবাই পা ধরেছিল, সবাইকে বলছে ভাই আপনারা নামেন, নামে নাই তো, তারা নামছে কেন শুনেন। আমি শুরু করি। নিশ্চয়ই দেখেছেন, সাবেক প্রধানমন্ত্রী পলাতক যিনি আছেন তার দুটি ফোনালাপ ফাঁস হয়েছে, একটা তো একদমই কিছুক্ষণ আগেই ফাঁস হয়েছে। সেই ফোনালাপ গুলো নিয়ে একটু কথা বলতে চাইবো। ফোনালাপের কন্টেন্টে যাবার আগে শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে তিনি পলাতক আছেন ভারতে, কথা যাদের সাথে বলছেন দুজনই প্রবাসী, একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, একজন জানা যাচ্ছে বেলজিয়াম প্রবাসী। তাহলে ফোনালাপটা ফাঁস করছে কে, আর এই ফোনালাপ গুলো ফাঁস করার উদ্দেশ্য কি, মাসুদ কামাল? এটা ফাঁস যারা এটা ফোনালাপটা করেছেন ওনারাই যে করেন নাই, এটা আপনি মানে গ্যারান্টি দিতে পারেন। এই ফোনাল আপনি একটা কথা ভাবেন, যে কোনো যখন কোনো একটা ঘটনা ঘটে না, আমাদের প্রথমেই ভাবতে হবে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কি, লাভটা কার হচ্ছে। এই যে ফোনালাপটা, লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে আওয়ামী লীগ যারা করেন তাদের। তাদের মধ্যে এক ধরনের, আপনার এটা আর্টিফিশিয়াল হতে পারে, আবার জেনুইন হতে পারে, এক ধরনের মনোবল বৃদ্ধির জন্য কিন্তু একটা চেষ্টা এখানে আছে। উনি যেন বলতে চাইলেন যে আমি আছি তোমাদের আশেপাশে। এই বলাটা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর মধ্যে কিন্তু এক ধরনের মানে আপনার উৎসাহ জন্মদিন। কাজে আমি মনে করি ওনার দিক থেকেও ফাঁস করতে পারে, অথবা যিনি এটা ফোন আলাপের অপর প্রান্তে ছিলেন, জনৈক তানভীর নাম মনে করি, উনিও করতে পারেন, অথবা এই দুজনের কাছাকাছি কেউ থাকেন এমন কেউ ফাঁস করতে পারে। তবে যেটাই হোক, এটা যে ওনার কণ্ঠস্বর এবং এটা যে ওনাদের ফোন আলাপ, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। জি, মাসুদ কামাল, এবার একটু কন্টেন্টের বিষয়ে আসি। যে ফোনালাপে যে সম্প্রতি বা লেটেস্ট যে ফোনালাপটি, সেখানে তিনি বলছেন যে তিনি এখনো কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তিনি বলছেন আমি তো পদত্যাগ করিনি, মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে ক্ষমতা দখল করেছেন ডক্টর ইউনূস, তিনি তেমনটি বলছেন। এই বিষয়ে আপনার একটা ছোট্ট মন্তব্য। ছোট্ট মন্তব্য হলো যে উনি যে বলেছেন উনি সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী, এই কথা শতভাগ সত্য। উনি আসলে সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী, কারণ আমাদের সংবিধানে
উনি যেভাবে চলে গেছেন অথবা যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন এটা সংবিধান সম্মত না। বাট প্রবলেমটা হলো কি, এই সংবিধানটা ভাই কার তৈরি করা? উনি তো উনার মতো করেই সংবিধান বানিয়েছেন। উনি এমন ভাবে একটা সংবিধান বানিয়েছেন, উনি বানিয়েছেন আমি বলবো, উনি এমন ভাবে একটা সংবিধান বানিয়েছেন যে সংবিধানে উনাকে সরানোর কোনো পদ্ধতি রাখা হয় নাই, কোনো পদ্ধতি রাখা হয় নাই। ইলেকশনে ভোট হবে, উনি ভোট করবেন না, উনি গাড়ি দিয়ে চলে আসবেন, উনি থাকবেন, ওনাকে কেউ সরাতে পারবে না। আচ্ছা একটা কথা বলেন আপনি, এই যে আন্দোলনটা হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করেছে, গণভবনে ঢুকে পড়েছে, উনি যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, এই কোন একটা ঘটনা কি সংবিধান সম্মত? কোন একটা ঘটনার সংবিধান সম্মত না। ছাত্রদের আন্দোলনটাও সংবিধান সম্মত না, ওনার পালিয়ে যাওয়াটাও সংবিধান সম্মত না। উনি যদি সংবিধান সম্মত ভাবে প্রধানমন্ত্রী হয়ে থাকেন, যেটা ওনার সংবিধানে লেখা আছে, তো উনি একটা দুই হাতে দুটা সংবিধান নিয়ে দেশে চলে আসতেই পারেন। এসে বলুন দেখেন এই যে আমার হাতে সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী আমি প্রধানমন্ত্রী, অতএব গণভবন আবার সাজায় দেন, আমি এখানে বসে বসে পাঙ্গাস মাছ খাই, বলতেই পারেন ভাই, বলেন না কেন? দূরে বসে আছেন কেন? কাজে এগুলো হলো কিছু বইয়ে কি লেখা আছে আর বাস্তবতায় কি ঘটছে, এটা কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। এখন উনি যদি বাস্তবতা না বুঝে ঝাঁপিয়ে পড়েন, পড়তেই পারেন, আত্মহত্যা করার প্রবণতা সবার মধ্যে থাকতে পারে, এটা তো আপনি কিছু বলতে পারবেন না। মাসুদ কামাল, আপনি বলছেন দূরে বসে আছেন কেন? তিনি অবশ্য বলছেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন, চট করে যেন যে কোনো সময় ঢুকে পড়তে পারেন। আসলে এই বাস্তবতা বা এই পরিস্থিতি কতটা আছে চট করে ঢুকে পড়ার, এবং সম্ভাবনা আছে কিনা? এটা আমি একটা কথা বলছি, এটা হলো ধরেন কি ওই ছেলে ঘোরানোর কথা। আচ্ছা, সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকবেন, ঢুকবেন কি হবে? উনি কি রিক্সা করে আসবেন নাকি বাসে করে আসবেন? আসবেন কি? সীমান্তটা পার হয়ে ঢুকবেন কিভাবে? কাছাকাছি থাকাটা কি ভাই? আজকালকার যুগে কাছাকাছি কোনটা, দূরে কোনটা? আপনি যদি দিল্লিতে থাকেন, দিল্লির থেকে আপনি আসতে চান, আপনার 2 ঘন্টা লাগবে। তো এটা কাছাকাছিটা কি? ওনাকে এসে বেনাপোলে বসে থাকতে হবে যে বেনাপোল থেকে হাইটে চলে আসলেন? এইগুলো হলো ছেলে ঘোরানোর কথা। মানে উনি ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া থেকে উনি যে ইন্ডিয়া আছেন এটা তো সবাই জানে, এটা তো বলার কিছু নাই। এগুলো হলো ছেলে ঘোরানোর কথা। তো উনি ওনার এই যারা ওনাকে আপা আপা বলতে, আমি দেখলাম তো যে কে যেন ফান করে বলতেছিল যে এটা কি উনানি কণ্ঠ নাকি এআই এর মাধ্যমে তৈরি করা। আবার উনি উত্তর দিচ্ছেন না, এটা এআই এর পক্ষে সম্ভব না। সম্ভব না এই কারণে যে 7 মিনিটের কথায় 252 বার আপা বলা, এটা এআই এর ফর্মুলা চলবে না, এআই এর মেমোরি যেটা নিবে না। কাজে যদি ওভাবে ধরেন ছেলে বেরোনোর কথাই। তো এটা আসলে কথার কথা, এগুলো মানুষের মধ্যে কিছুটা কৌতুক উৎপাদন করবে, এটুকুই আর কি, আর কিছু না। আপনি বলছেন কৌতুক উৎপাদন করবে, আপনি বলছিলেন একটু আগে আত্মহত্যা প্রবণতা। কিন্তু যেই কথাগুলো যে 252 বার আপা আপা বলা, বা তাকে যে দুজন ব্যক্তি কথা বলছেন তার সাথে দুজনেই একরকম তোষামতি এখনো করে যাচ্ছেন, বলছেন আপনার কোনো বিকল্প নেই, আপনি দেশকে যেই জায়গায় নিয়ে গেছেন এখন কোথায়, এই ধরনের কথাবার্তা ফোনের অপর পাশের ব্যক্তি বলছেন। মানে এখনো কি তোষামতি, আত্মসমালোচনা, বা মানে এত কিছু ঘটবার পরেও আত্ম উপলব্ধির বিষয়টা কি আসলে একদমই আসছে না, নাকি এটাও আসলে ছেলে ভোলানোর উদ্দেশ্যে হচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, আমি একটা জিনিস আপনাকে বলি, এটা খুবই একটা মর্মান্তিক বাস্তবতা। সেই মর্মান্তিক বাস্তবতাটা হলো বাংলাদেশটা না ভার্চুয়ালি এখন, মানে ভার্চুয়ালি না, প্র্যাকটিক্যালি এখন 2টা ভাগে ভাগ হয়েছে। এক ভাগ আওয়ামী লীগ, এক ভাগ বিএনপি, মাঝখানে খুচরা মুচরা কিছু আছে। এবং এদের 2 দলের মধ্যে পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা রাজনীতি বিরাজ করছে। আওয়ামী লীগ যতদিন ছিল, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেবে, ভ্যানিশ করে দিবে। এবং এই প্রবণতাটা বিএনপির মধ্যে কিন্তু আছে। আপনি দেখবেন প্রত্যেকটাতে মামলা হচ্ছে, এখন একটা করে খুনের মামলা হচ্ছে, 252 জন 53 জন লোক মামলা আসামি, এবং সবাই তারা আওয়ামী লীগের লোকজন। কিন্তু কি কারণ? যে তাদেরকে তারা দৌড়ের উপর রাখবে, মানে একটা প্রতিহিংসার রাজনীতি চলছে। কাজে এটা যখন চলে না, তখন হয় কি যে একজন লোক, এক নম্বর হলো যারা ক্ষমতায় থাকে তারা যেমন ওদেরকে আসতে দিতে চায় না, আবার যারা ক্ষমতার বাইরে থাকে তারাও মনে মনে ভাবে আমি একবার ক্ষমতায় যেয়ে নেই, তোমাকে দেখাই দিব। এবং যে কারণে হয় কি, যে ক্ষমতার বাইরে থাকে সেও তার যে প্রভু, সে প্রভুর বাইরে আর চিন্তা করতে পারে না। তার তখন একটাই উপায় থাকে যে একদিন আমরাও ক্ষমতায় যাব, সেদিন তোমাকে দেখাবো। এখন এই যে লোকগুলি তানভি টানভি যে লোকগুলির কথা বলছি আমরা, এরা কি, এরা কিন্তু এখন আজকে থেকে 10 বছর পরের জন্য একটা ইনভেস্ট করতেছে।
তারা বলার চেষ্টা করতেছে এই দিন না, আর একদিন আমরা আসবো, তখন আমি আমাকে গুরুত্ব দেওয়া হয়, এই জন্য আমি আপার নিকটবর্তী হওয়ার চেষ্টা করছি। ভাই ও তো দেশে নাই, ও তো কোনো বিপদে নাই, কিন্তু ও তো আমেরিকায় বসে আছে। আমেরিকায় বসে কেবল এই যে 8 মিনিট 20 মিনিট সময় সে ইনভেস্ট করছে, এই ইনভেস্টে সে মোটামুটি একটা অভিনয় করে কান্নাকাটি করে, আর চোখের পানি পড়ছে কিনা এটা তো আপনি টেলিফোনে দেখবেন না, সে হয়তো কান্নার অভিনয় করে সেটা আপার কাছাকাছি চলে গেল, আপার বুকে তার নামটা লেখা হয়ে গেল। যদি কোনোদিন আপা অথবা আপার উত্তরসূরি কেউ আসে, তখন সেই ফোন রেকর্ডটা শুনে বলবে, দেখেন আমি কিন্তু আপনার বিপদের সময় ছিলাম। এইগুলো হলো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এগুলির মধ্যে আসলে এক ধরনের মোসাহিবি আছে, এবং দেশটাকে আরো দীর্ঘ সময়ের জন্য দ্বিধা বিভক্ত করে রাখার জন্য এক ধরনের প্রবণতা আছে, এক ধরনের মাসুদ কামাল, আপনি বলছেন যে তোষামোদী এটা একটা অভিনয়, কিন্তু তারা আবার বলছেন যে তারা বিভিন্ন আন্তর্জাতিক মহলে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আসলে এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, বা পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনা তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আসলে কি এই বার্তাগুলো পৌঁছাচ্ছে না? এগুলো কি শুধুই অভিনয়? আর আসলে যদি পৌঁছায় বা যেভাবে কথা হচ্ছে সেটা যদি সেরকমটাই হয়, তাহলে আন্তর্জাতিক মহলে আসলে কেমন বার্তা যাচ্ছে? আন্তর্জাতিক মহলে এই তানভীর নামে যে ভদ্রলোক, আমি জানি না সে কে, ওনার কথা শুনে আমার মনে হয় নাই যে আন্তর্জাতিক মহলে এই বার্তাগুলি পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা এই ভদ্রলোকের আছে, এটা আমার কাছে মনে হয় নাই। তারপরে যদি উনি পৌঁছাতেই পারে, এটা পৌঁছানোর জন্য তানভীরকে দরকার নাই। এগুলো টেলিফোন কল যখন ফোন নাম্বার যখন ফাঁস হয়ে যায়, এটাই বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু চলে যায়। ওদেরও তো লোক আছে এই দেশে, ওই দেশে, সব দেশে আছে, তারা এগুলো অবশ্যই তাদের বিবেচনায় নেয়। নেওয়ার পর কিন্তু একটা জিনিস হলো, তারা শেখ হাসিনা কি বললেন, অথবা তানভীর কতটুকু কাঁদলেন, অথবা কতটা গলার স্বর কাঁপিয়ে কাঁপিয়ে কথা বললেন, কেবল এই প্রবাহকৃত গুলির বাইরেও অন্য গুলিও হয়েছে, এটা সত্য। কিন্তু সেটা আমি যদি বলি, এটা ছাত্রলীগ, যুবলীগ এবং ওনার যারা পোষা মাস্তান ছিল তাদের গুলিতে হয়েছে, ওটা উনি কিভাবে খণ্ডন করবেন? উনি বলতেছেন বোরখা পরে নাকি লোকজন আসছে। আচ্ছা ভাই, এই মবের মধ্যে তো সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্ল্যান করে নিয়ে গেছে, এটা হয়? এই টোটাল জিনিসটা গুলি করেছে পুলিশ, এবং দ্বিতীয়ত গুলি যারা করেছে সেটা ছাত্রলীগের হতে পারে, যুবলীগের হতে পারে, স্বেচ্ছাসেবক লীগের হতে পারে, অথবা কোনো লীগের না, অন্য কোনো জায়গারও হতে পারে। কিন্তু যারা এই গুলিটা করেছে তারা আসলে সরকারের হয়েই গুলি করেছে, সরকারের পক্ষ নিয়েই গুলি করেছে, এবং আমি মনে করি সরকার এ ব্যাপারে ভেরি মাচ ইনফর্ম, তারা জানতো কারা গুলি করছে। এখন উনি এটাকে দায় অন্যদিকে চাপানোর চেষ্টা করছেন। জি, মাসুদ কামাল, উনি তার বক্তব্যে আরো বলছেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণকে যখন বলছেন যে $13 বিলিয়ন মধ্যে $5 বিলিয়ন যদি নিয়ে নিই, দেশের মানুষ কি গাধা, বুঝে না? এটি মালয়েশিয়ার ব্যাংকে রাখলে উঠায় নিয়ে আসুক, কোকোর টাকা আনছি না, এরকম বক্তব্য তিনি বলছেন। এই বিষয়ে কি মন্তব্য করবেন? শুনেন ভাই, পৃথিবীতে আপনি একটা চোর দেখাইতে পারবেন যে হাতে নাতে ধরা খাওয়ার পরে স্বীকার করে আমি চুরি করছি? বলেন, পাইছেন পৃথিবীতে? একটা চোর, আপনি একজন চোর দেখান যে হাতে নাতে ধরা পড়ছে, তাও বলে যে আমি স্বীকার করছি। তো উনি তো হাতে নাতে ধরা খাইছেন না ভাই, উনি স্বীকার করবেন? উনি কেন স্বীকার করবেন? কোন চুরি স্বীকার করেন আমি চুরি করছি? এই একই প্ল্যান তামিলনাড়ুতে করা হয়েছে, এর 1/3 দামে, একই কোম্পানির, এই গসপ্রম থেকে আনা হয়েছে, একই কোম্পানি। এইটা নিয়ে ইন্ডিয়ান অনেকে লিখেছে, একই কোম্পানির। উনি বলতেছেন না এটা না ওইটা, এটা না সেটা। ভাই এই সমস্ত তাইলেন্ডে করে তো কোনো লাভ নাই। চোর হাতে হাতে ধরা গেছে। আজকে আপনি প্রথম আলো দেখেন, আজকে দেখলাম যে আপনার ওই মুরাল করছে, সেই মুরালে 117 কোটি 119 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এইটা মুরাল যারা বানায়, ভাস্কর্য যারা টিচার আছে, এদেরকে জিজ্ঞাসা করছে, তারা বলছে যে আন্তর্জাতিক যে রেট, সেই রেটের তুলনায় এটা দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে। ওনাকে বলেন, বলতে পারে জাতির পিতার মুরাল, এটার খরচ নিয়েও প্রশ্ন বলতে পারে ভাই। তখন কোনো প্রশ্ন হয়েছে? হয় নাই তো। এখন নানা রকম কিচ্ছা কাহিনী বের হবে। এইগুলি হলো গিয়ে চোরের আত্মপক্ষ সমর্থনের একটা প্রবণতা। চোরের আত্মপক্ষ সমর্থন একটা ভালো উক্তি উঠে আসলো। আপনাকে আরেকটা প্রশ্ন, আমি আসলে সম্প্রতি ঘটনাগুলোর মধ্যে যেতে চাই, কিন্তু তার আগে একটু এটা জানতে চাই যে তিনি তো আসলে তিনি যখন ক্ষমতায় আসলেন 2008 সাল থেকে, যখন যৌক্তিক অযৌক্তিক নানান রকম দাবি দেওয়া তুলে ধরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি একদম এইচএসসি পরীক্ষা বাতিলের আবেদন থেকে শুরু করে আনসারদের
আন্দোলন, দাবি দেওয়া, পেশা শ্রমিক, পোশাক শ্রমিকদের থেকে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের, এবং তারপরে সবশেষ দেখলাম একদম ডিসি নিয়োগের ক্ষেত্রে ডিসিদেরও মারামারি, হাতাহাতির ঘটনা ঘটলো। এতটাই মানে এই হাতাহাতি এমনই অবস্থায় গেল যে কর্মকর্তাদের রোষানল থেকে বাঁচতে যুগ্ম সচিব আলী আজম তিনি বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন, পরে সিনিয়র কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করলেন। এরকম আন্দোলন, দাবি দেওয়া কতদিন ঠিক চলতে থাকবে, এটি একটি প্রশ্ন। এবং এই ডিসি নিয়োগের কথা যেটি বলছিলাম, সেখানে যেই পরবর্তীতে 8 জনের পদায়ন বাতিল করা হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগের মূল হচ্ছে তারা আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, মন্ত্রীদের পিএস ছিলেন, এরকম কিছু বলা হলো। মানে এর আগে যারা আওয়ামী বিরোধী ছিল বা বিএনপি, জামাত বা অন্য দলের ছিল, তাদেরকে বঞ্চিত করা হতো। এবার কি যারা আওয়ামী পন্থী তারা বঞ্চিত হবেন? দেখেন, আমি এখানে একটা সহজ কথা বলি আপনাকে, অনেক বড় প্রশ্ন, অনেক বড় উত্তর, ডিটেলে আমি এত ডিটেলে যাবো না, আমি সংক্ষেপে আপনাকে বলি। জিনিসটা হলো কি, আমি সুবিধাপ্রাপ্ত, তুমি বঞ্চিত, অতএব তোমাকে এখন সুবিধা দিতে হবে। ভাই, আপনি সরকারি চাকরি করতে আসছেন, এটা তো সুবিধা পেতে আসেন নাই। যদি আগে আওয়ামী লীগের লোকজন সুবিধা পেয়ে থাকে, তার সাজা, তার রিমেডিটা কি, তার প্রতিষেধক কি, তার চিকিৎসা কি? নতুন একজনকে সুযোগ দেওয়া, সুযোগের কি আছে এখানে? ডেপুটি সেক্রেটারি হলে উনি ডিসি হতে পারেন। আপনি যদি ডেপুটি সেক্রেটারি হয়ে সচিবালয়ে কাজ করেন, তবুও আপনি ডেপুটি সেক্রেটারি বেতনই পাবেন। যদি আপনি ডিসি হয়ে যান, তবুও এটা পোস্টিং। সরকারি চাকরিতে পোস্টিং আছে, সরকারি চাকরিতে প্রাইজ পোস্টিং থাকবে কেন? এরা মনে করে এটা প্রাইজ পোস্টিং। তারা মনে করে কি আমি ডিসি হয়ে যাওয়া মানে একটা জেলার আমি রাজা হয়ে গেলাম। এই যে মানসিকতাটা, আমি যেতে পারলাম না, আমার ভাই অথবা আমার মানে আপনার ইয়ে গেল, আমার সহপাঠী করিম গেল, আমি রহিম যাইতে পারলাম না, অর্থাৎ করিম সুবিধা পেয়ে গেল না। আপনি যখন এটা ভাববেন, এটা এই ভাবনাটা আপনার মধ্যে আসে কখন? তখনই আসে যখন আপনি দেখেন যিনি ডিসি হয় তিনি আসলেই অনেক সুযোগ সুবিধা পান। ওটা অন্যায় হয়েছিল, ওই অন্যায়ের আপনি শাস্তি করতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু ওই অন্যায়ের প্রতিকার কিন্তু আরেকজনকে সুযোগ দেওয়া না। এটা হলো সহজ কথা। তাহলে কি সরকার সঠিকভাবে সঠিক পথে আছে এই দাবি দেওয়া মেটানোর ক্ষেত্রে? না, নাই, নাই, একদম নাই। আমি আপনাকে বলি, এই জায়গাটাতে এই সরকার ধরা খাবে, আমলাতন্ত্রের কাছে এই সরকার ধরা খাবে, ভয়ঙ্কর ভাবে ধরা খাবে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল বলে আমি শেষ করি আপনাকে। 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে 16ই ডিসেম্বর পুরো বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং নতুন সরকারের, বঙ্গবন্ধু সরকারের আধিপত্যটা কায়েম হতো, বুঝেন? কিন্তু 15 ডিসেম্বর পর্যন্ত এই সচিবালয়ে কাজ করছে যে সমস্ত আমলারা, যে সমস্ত সচিবরা, তারা কার পক্ষে ফাইট করছে? পাকিস্তান গভর্নমেন্টের পক্ষে ফাইট করছে। আপনি 16 তারিখে এসে এক রাত্রের মধ্যে কি এমন কিছু ঘটে গেল যে তারা সবাই বাংলাদেশের পক্ষে চলে আসলো, তারা বাংলাদেশকে ভালোবাসতে শুরু করলো? হয় না, ভালোবাসা এক রাত্রে হয় না রে ভাই। ছুটি আমি করছিলাম যে এতদিন মানে যারা সরকার বিরোধী ছিল তারা বঞ্চিত হয়েছে বিভিন্ন নিয়োগ বা পদায়নে, এখন কি যারা গত সরকারের পন্থী বা আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগ পন্থী ছিল, তারা বঞ্চিত হবে? না, এটা হওয়া উচিত না। এটা একটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে যে আগের বার তোমরা বাড়তি সুযোগ পেয়েছো, আমরা এখন বাড়তি সুযোগ পাবো। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি যদি এখন কাউকে বাড়তি সুযোগ দেন, তাহলে বাড়তি সুযোগ আপনি 10 জনের মধ্যে কয়জনকে দিবেন? 3 জনকে দিবেন, তো বাকি 7 জন বঞ্চিত হবে না? তাহলে এটা কি মিউজিক্যাল চেয়ারের মধ্যে চলতে থাকবে? না, নিয়মটা হলো যে বাড়তি সুযোগের কোনো অপশনই তো নাই। আপনি বাড়তি সুযোগ যদি আপনি দেন, তাহলে আবার আপনি আওয়ামী লীগের মতো হয়ে গেলেন, তা তো আপনি করতে পারেন না। নিয়মটা হলো যার যা প্রাপ্য তাই ঠিক ততটুকু দিবেন, কোনো বাড়তি বুড়তি নাই রে ভাই। এবং যারা বাড়তি সুযোগ চায় তাদের বিরুদ্ধে আমি মনে করি প্রশাসনিক অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু এটা বাস্তবে নিতে পারবে না। আমি বলি কেন পারবে না? পারবে না হলো এই আমলাতন্ত্র, আমি মনে করি এখন পর্যন্ত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্লান্ডার সেটা হচ্ছে যে হাসিনা সরকারের আমলাতন্ত্রের উপর 100% নির্ভর করার যে প্রবণতা, এটা হলো সবচেয়ে বড় ব্লান্ডার। এবং এই প্রবণতার কারণে বঙ্গবন্ধু সরকার ক্ষমতা গ্রহণের 3.5 বছরের মাথায় শেষ হয়ে গেছিল। আমি এখন কাউন্টি যে তারা কতদিন টিকবে, কারণ আমলাতন্ত্র আপনাকে প্রতি পদে পদে ডিস্টার্ব করবে। আপনি দেখেন গত কয়েকদিন ধরে এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি? দ্রব্যমূল্য।
আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলোই বড় সমস্যা। বন্যা, কিন্তু পুরো প্রশাসন এখন ক্রিয়া ব্যস্ত। 59 জন ডিসি কি হবে কি হবে না এটা নিয়ে। ডিসি কে হলো না হলো এতে আমি বাজার করে খাই ভাই, আমার কি আসে যায়? ঢাকার ডিসি কে আমার কোনো কিছু জানার দরকার আছে? দরকার নাই। কিন্তু তারা এখন এই সমস্ত আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতেছে। কিন্তু জনাব মাসুদ কামাল, মানে শেখ হাসিনার আমলাতন্ত্রের উপর নির্ভর না করে আসলে উপায় কি এই সরকারের? কেন উপায় থাকবে না? কেন উপায় থাকবে না? শেখ হাসিনাও তো বলে আমার সংবিধান বলে আমি ছাড়া আমার কোনো বিকল্প নাই। শুনেননি আপনি একদিন যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই? আওয়ামী লীগের লোকজন বলেনি আপনাকে? বলছে শেখ হাসিনার বিকল্প কে? শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বিকল্প দেশ চলতেছে না, দেশ ভালো চলছে। বিকল্প আপনি আগে খুঁজতে হবে। এটা হলো একটা মানে আপনার কনফিউজিং কোশ্চেন। যেই পড়ায় না তোমার বিকল্প তো কেউ নাই, আমার বিকল্প কে? কেউ নাই। তবে তুমি সরে দেখো না, এক মুহূর্ত চেয়ার খালি থাকবে না, মানে তাহলে কিভাবে জনাব মাসুদ কামাল আমরা তো